আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমরা এটিএন বাংলা কর্তৃক আয়োজিত পঞ্চম হজ ও ওমরাহ ফেয়ার 2012 ইংরেজি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক আরো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ওই ব্যক্তিরা যেন হজ সুসম্পন্ন করেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক, আর্থিক এবং পথ নিরাপদ এমন যোগ্যতা দান করেছেন। সে বিষয়ে আলহামদুলিল্লাহ একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে আমরা জানার চেষ্টা করব। এ লক্ষ্যে আমাদেরকে জানাবার জন্য, বিশ্ববাসীকে জানাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন বিশেষ 3 জন মেহমান। আসুন মেহমানদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন মোহাম্মদ বজলুল হক বিশ্বাস, অতিরিক্ত সচিব ও হজ অফিসার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বামে রয়েছেন জনাব আলহাজ জামাল উদ্দিন আহমেদ, সভাপতি হাব হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্ববামে রয়েছেন মোহাম্মদ রিজাউল করিম, পরিচালক E3 সলিউশন। আসসালামু আলাইকুম। আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহুল আজিজ জানবো হজ সম্পর্কে। প্রথমে আমি জনাব বজলুল হক বিশ্বাস, যিনি অতিরিক্ত সচিব ও হজ অফিসার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে, আপনি মেহেরবানি করে বলবেন এর পটভূমি এবং কি কি লক্ষ্যে এ ফেয়ার, কি করতে চাচ্ছি আমরা। আপনাকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যেই জেনেছি যে হজ 2012-তে যেটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। বাংলাদেশের পক্ষে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এবং সৌদি আরবের পক্ষে সেই দেশের ধর্মমন্ত্রী এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী এবারে 1,20,000 জন বাংলাদেশ থেকে পবিত্র হজব্রত পালন করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 10,000 এবং বেসরকারি ব্যবস্থাপনায় অর্থাৎ হজ এজেন্টদের মাধ্যমে 1,10,000। আগে আমরা যেটা বলতাম প্রায়শই যে ব্যালটি নন ব্যালটি, এখন ব্যালটি নন ব্যালটি বলে কিছু নেই। ব্যালটি বলতে বোঝায় সরকারি ব্যবস্থাপনা এবং নন ব্যালটি বেসরকারি ব্যবস্থাপনায় অর্থাৎ হজ এজেন্টরা যাদের হজব্রত পালন করার জন্য নিয়ে যান। এই চুক্তি সম্পাদনের পরপরই 21শে মার্চ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সেই প্যাকেজে হজের জন্য যে যাবতীয় খরচ সেগুলোর ব্রেকআপ দেখানো হয়েছে। এইবারে বাংলাদেশ থেকে একজন হজ করতে গেলে তার সর্বনিম্ন ব্যয় হবে 3,03,400 টাকা। এই 3,03,400 টাকার মধ্যে দেখানো হয়েছে যে কোন খাতে একজন হজযাত্রী জন্য কত ব্যয় হবে। অনেকে ইতিমধ্যেই নানা ধরনের প্রশ্ন আমাদেরকে করেছেন যে এইবার বোধহয় প্যাকেজ মূল্য বেশি। তা নয়, এই 3,03,440 টাকার মধ্যে সরকারি প্যাকেজ যেটা, এই প্যাকেজের মধ্যে খাবার খরচ সহ কোরবানি বাদে এটা ধরা হয়েছে। আর বেসরকারি এজেন্টরা যে হজে পাঠাবেন তাদেরও কিন্তু এই 3,03,440 টাকার নিচে তারা কোনো প্যাকেজ ঘোষণা করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যে কেন? আমরা দেখেছি বিশ্লেষণ করে যে 3,03,440 টাকার নিচে একজন হজযাত্রী কোনো অবস্থাতেই সৌদি আরবে গিয়ে হজ করা তার পক্ষে সম্ভব হবে না। কেন বেড়েছে? নিশ্চয়ই বেড়েছে যে 30 থেকে 34,000 টাকা গতবারের চাইতে বেড়েছে এই কারণে যে টাকার বিপরীতে ডলার এবং রিয়ালের মূল্য বৃদ্ধি পেয়েছে। গত বছর যখন হজ অনুষ্ঠান হয় তখন এক ডলারের বিনিময়ে আমরা পেতাম 72 টাকা। আর এইবারে আজকের যে মার্কেট প্রাইস সেখানে $1 বিপরীত হচ্ছে 83 টাকা। একইভাবে রিয়ালের মূল্য কিন্তু গতবার 1 রিয়ালের বিনিময়ে ছিল 19 টাকা 50 পয়সা। আজকের মার্কেট হচ্ছে, আজকে আমি যেটা টেলিভিশনে দেখে আসলাম, সেখানে 1 রিয়ালের বিপরীতে হচ্ছে 23 টাকা 50 পয়সা। এই যে প্রতিটি ডলারের মূল্য বৃদ্ধি, এটা কিন্তু হজযাত্রীকে বহন করতে হবে, কারণ বিমান ভাড়া, মোয়াল্লেম ফি, এটা ডলার এবং রিয়ালে
কাছে রিপোর্ট এসেছে বিভিন্ন জায়গা থেকে যে কিছু ওই মোয়াল্লেম নামধারী মধ্যস্বত্বভোগী, যাদেরকে আমরা সরাসরি বলি দালাল, তারা এই 3,03,440 টাকার কমে কেউ কেউ 2.5 লক্ষ টাকা কিংবা 2,80,000 টাকায় হজযাত্রী সংগ্রহ করছেন। আমি সাবধান বাণী উচ্চারণ করতে চাই, এই 2.5 লক্ষ বা 2,80,000 টাকায় যারা হজে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা সরাসরি তারা প্রতারক, এবং আলটিমেটলি কিন্তু যারা এইভাবে চুক্তিবদ্ধ হবেন তথাকথিত মোয়াল্লেমের কাছে, দালালের কাছে, মধ্যস্বত্বভোগীর কাছে, তিনি প্রতারিত হবেন। তার দায় দায়িত্ব কিন্তু সরকার কিংবা হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বহন করবে না। জনাব, একটু আপনাকে কষ্ট দিয়ে জানতে চাবো, এই যে যাদেরকে এজেন্সি বলেছেন বা আরেকটা শব্দ বলেছেন দালাল, হয়তোবা কেউ কেউ মন খারাপও করতে পারে। আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা মন খারাপ করবেন না, আর ওইটার ভিতরে তারাই পড়বে না যারা আসলে দালালি করবে না, সত্যি সেবা দান করবে হাজিদের। পাশাপাশি আপনার কাছে জানতে চাবো যে সরকারিভাবে যাদেরকে সেবা দান করা হচ্ছে, ঠিক আছে, বেসরকারি ভাবে যারা সেবা দান করছেন, তারা যে এই যে কিছু অনিয়ম, আপনি তো একটি অনিয়মের কথা বলছেন, আর হয়তো অনেক অনিয়ম, যেমন ওখানে নিয়ে যথাস্থানে যেখানে রাখার কথা সেখানে রাখে না, যে মানের থাকার কথা সেটা দিতে পারে না, বা যেটা পারবে না সেটা বুঝে শুনেও এদেরকে ওখানে নিয়ে তারপরে কষ্ট দেওয়া হয়। এভাবে থাকা, খাওয়া, চলাফেরা সব মিলে একজন হাজির যে সেবা দেওয়া দরকার সেটা যে পারছে না, এজন্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আমরা তো খরচের খাতগুলো উল্লেখ করেছি এবং আমরা স্পষ্টভাবে বলেছি। আপনি যেটা বললেন যে দালাল শব্দ উচ্চারণ করলে অনেকে আহত হতে পারে, কিন্তু এদের আচরণ দেখে মনে হয় কেউ যদি আহতও হয় এই বিষয়ে কিছু বলার নেই, আমরা দালাল শব্দটাই ব্যবহার করব। কারণ আমাদের জাতীয় হজ নীতিতে মধ্যস্বত্বভোগী, তথাকথিত মোয়াল্লেম বা এই শ্রেণীর কোন অস্তিত্ব নেই। ইভেন যারা ভালো হজ এজেন্ট কতিপয় বাদে তারাও কিন্তু এদেরকে পুষতে চান না। এদের কারণেই কিন্তু হজ ম্যানেজমেন্টে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং বিশৃঙ্খলা সৃষ্টি হলে দেশ এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। সেই ক্ষেত্রে এদেরকে কোনো ভদ্র অভিধায় অভিহিত করা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সঠিক না। যিনি দালাল তাকে দালালি বলা উচিত, এবং হজ ব্যবস্থাপনা থেকে এদেরকে উচ্ছেদ করা উচিত যদি এটাকে সুষ্ঠু করতে হয়। এখন যেটা বললেন যে সরকার কি ব্যবস্থা নিয়েছে, সরকার যে ব্যবস্থা নিয়ে সুস্পষ্টভাবে আমরা বলেছি, হজযাত্রীদেরকে অনুরোধ করেছি যিনি হজে যাবেন, সরকারি ব্যবস্থাপনায় যান, বেসরকারি ব্যবস্থাপনায় যান, তাকে চুক্তি করতে হবে। সেই দ্বিপাক্ষিক চুক্তিতে বলা থাকবে যে এজেন্ট এই হজযাত্রীকে মক্কা, মদিনায়, জেদ্দায়, আরাফাতে, এমনকি বাংলাদেশে তাকে কি সুবিধা তিনি দিবেন, এবং মক্কায় তিনি হারাম শরীফ থেকে কত মিটার দূরত্বে রাখবেন, মদিনায় তাকে কোথায় রাখা হবে, মিনাতে কত দূরে রাখা হবে, জামারাত থেকে কত দূরে রাখা হবে, তাকে খাবার দেওয়া হবে কিনা, নাকি খাবার তিনি নিজে খাবেন, কোরবানির বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখিত থাকতে হবে, কোন এয়ারলাইন্সের মাধ্যমে তিনি হজে নিয়ে যাবেন সবকিছু সুস্পষ্ট থাকতে হবে, এগুলো থাকতে হবে। দেখেন, আমরা কিন্তু অনেক থেকে এবং অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েই আমরা এই ব্যবস্থাগুলো করেছি। এই কারণে একজন এজেন্ট তিনি নিয়ে যান, কুরবানির টাকাটা সংগ্রহ করেন হজযাত্রীদের কাছ থেকে, তারপরে তিনি কি করেন, মূলত কুরবানি না দিয়ে টাকা আত্মসাৎ করেন। এই যে যাদেরকে দালাল বলায় আপনি খানিকটা আপত্তি উত্থাপন করেছেন, তারা টাকাটা আত্মসাৎ করে, কুরবানির টাকা আত্মসাৎ করে একজন হজযাত্রী। পাশাপাশি আপনার সাথে একমত হয়েছি যে যারা প্রকৃতপক্ষে দালাল তারা কিন্তু আসলে সেবক না। এই জন্যই কিন্তু হজযাত্রীদেরকে আমরা অনুরোধ করব, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকে টাকা জমা দিয়ে কোরবানির কাজটি আপনি সমাধান করবেন। কোনো অবস্থাতেই ইভেন এজেন্টের কাছেও আপনি কোরবানি দেওয়ার জন্য টাকা হস্তান্তর করবেন না। এতে কিন্তু কোরবানি না হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি হজ করতে গেছেন, মনে যদি একটা খটকা থাকে যে আমার কোরবানিটা আদৌ হয়েছে কিনা, সেই সন্দেহের মধ্যে আপনি কেন থাকবেন সে করতে? এই অনিয়ম যারা করবে তাদের জন্য কি সরকার কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আমরা যেটা বলি, সরকারি ব্যবস্থাপনা আমরা 10,000 হাজি, এই 10,000 হাজির জন্য কিন্তু আমরা ইতিমধ্যে বাড়ি ভাড়া করেছি। তাদেরকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা আমরা বলে দিয়েছি, কত টাকা তাদেরকে ফেরত দিতে হবে, বাড়ি ভাড়া থেকে সাশ্রিত অর্থ ফেরত দিতে হবে সেই বিষয়টাও কিন্তু তাদেরকে আমরা প্যাকেজের মধ্যে আমরা ঘোষণা করেছি, বলে দিয়েছি মিডিয়াতে, খবরের কাগজে, বিভিন্ন জায়গায়। কোরবানির টাকা আমরা সুস্পষ্ট বলেছি যে ইসলামিক ডেভেলপমেন্টের মধ্যে ব্যাংকে
এইবার যেমন নিয়েছি হজ ক্যাম্প থেকে রিয়ালের মাধ্যমে ফেরত দিব। তো এই যে সুষ্ঠু ব্যবস্থা, যে হজ ব্যবস্থাপনা সরকারি ভাবে যে যেটা নির্ধারিত তারিখে তিনি যাবেন, নির্ধারিত তারিখে ফেরত আসবেন, মিনার তাঁবুতে কোথায় থাকবেন, কত দূরে থাকবেন, কোন বাড়িতে থাকবেন, সরকার যদি এটা ডিক্লেয়ার করতে পারে, সরকার নিয়োজিত এজেন্ট যারা আছেন তারা কেন ডিক্লেয়ার করতে পারবেন না? আমরা সরকার হজ ব্যবস্থাপনাটাকে এইভাবেই পরিচ্ছন্ন করতে চাচ্ছি এবং এই ক্ষেত্রে হাবের যে আন্তরিকতা সেটা প্রশংসার যোগ্য। তারা কিন্তু সব ধরনের সহযোগিতা দিচ্ছেন। আরেকটি বিষয় যে প্রতারণা এবার এত সহজ হবে না এই কারণে, কারণ সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনায় টাকা জমা দেওয়ার শেষ তারিখ হলো 20শে জুন। 20শে জুন তারিখের মধ্যে হজযাত্রীকে পুরো টাকা পরিশোধ করতে হবে, সরকারি ব্যবস্থাপনায় ও বেসরকারি ব্যবস্থাপনায়। 21শে জুন কিন্তু হবে না, 20শে জুন। অতএব যেগুলো নিয়ে বিবাদ হয়, ঝগড়াঝাটি হয়, হাজিদেরকে এজেন্টরা, দালালরা বা মুয়াল্লেমরা হজ ক্যাম্পে ফেলে রেখে যায়, ওই যে টাকা বাকি থাকে, টিকিট করে না, হজ করে এসে বাকিটা পরিশোধ করবে, এই ফিতনা ফ্যাসাদ যাতে সৃষ্টি না হয় সেই কারণেই আমরা এই ব্যবস্থাটা নিয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে, পরপর এই গণতান্ত্রিক সরকারের অধীনে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে বিগত 3টি হজ সুব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন করে দক্ষিণ এশিয়াতে শীর্ষ অবস্থান আমরা দৃঢ় করেছি। এই বিষয়টা আমাদের ভুলে গেলে চলবে না। এবার এ পর্যায়ে হাবের সম্মানিত সভাপতি জনাব জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছ থেকে জানবো যে হজ ফেয়ার 2012 বাংলাদেশে অল্প দিনের ভিতরেই আয়োজিত হতে যাচ্ছে আগামী 26, 27, 28। এ লক্ষ্যে আপনারা কি কি ব্যবস্থাপনা এখানে মানুষের সামনে উপস্থাপন করতে চান এবং পরবর্তীতে এবছর যাতে সুষ্ঠুভাবে সকলে হজ করে আসতে পারে সে লক্ষ্যে আপনারা কি করতে চাচ্ছেন? জি, ধন্যবাদ আপনাকে এবং সকল এটিএন বাংলার কর্মকর্তা বৃন্দ এবং যারা দর্শক শ্রোতা এবং আমার সম্মানিত হজ এজেন্ট এবং যারা এবারে 2012তে হজে যাওয়ার নিয়ত করেছেন সকল হজ যাত্রী মন্ত্রণালয় এবং হজ ব্যবস্থাপনায় যারা জড়িত আছে সকল সংস্থা এবং ব্যক্তিকে আমি হাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটিএন বাংলা আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসে। আমরা প্রত্যেক বছর হজ ব্যবস্থাপনার জন্য একটা যেমন আমাদের অতিরিক্ত সচিব মহোদয় উনি যে কতগুলো কথা বললো যে নীতিমালা, এবারে কিন্তু আপনার এই স্বাধীনতা সংগ্রামের পর অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা অনুযায়ী মন্ত্রণালয় সমন্বয় করে একটা হজ নীতিমালা করেছে। আর আমরাও যেটা করেছি এটা আমাদের ইজিএম এর মাধ্যমে সকল এজেন্টদের মতামতের ভিত্তিতে। এখানে উনি অনেক কথা বলে বলছে, এগুলো আমি যাব না। যেমন মধ্যস্বত্বভোগীটা আমাদের জন্য, সরকারের জন্য, এই দেশের সম্মানিত হজযাত্রীর জন্য একটা মহামারী হিসেবে আছে। এটাকে কোনো অবস্থা আমরা বিতরণ এখান থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো এখন আমরা কাউকে বাদ দিতে চাই না। আমাদের কথা হলো এবারে যেটা নীতিমালা করেছে, আমি আমার সকল সম্মানিত হজ এজেন্টদেরকে বলবো সরকার যে নীতিমালা করেছে, এক কথায় একটু বলবেন কেন তাদেরকে বাদ দেওয়া যাবে না? না, আমরা বাদ দেওয়া যাবে না এই জন্য যেহেতু প্রত্যেক প্রত্যন্ত অঞ্চলে তারা জড়িত, গ্রামে গঞ্জে, মসজিদ, মুক্ত, মাদ্রাসা সব জায়গায় ওই শ্রেণীর লোকটাই বিশেষ করে এই হজ ব্যবস্থাপনায় জড়িত। সেক্ষেত্রে আমাদের যে এখন চিন্তা চেতনা মন্ত্রণালয় এবং আমাদের হাবে, সেটা হলো হজ এজেন্টের পকেটে টাকা আসলে, অ্যাকাউন্টে টাকা আসলে হাজির নিশ্চিত সেবা পাবে। কিন্তু এতদিন কি হয়েছে, 21-22 হাজার টাকা মুয়াল্লিম ফি জমা দেওয়ার পর আর টাকাগুলা থাকতো ওই মধ্যস্বত্বভোগী নামদারি যারা তাদের কাছে। এখন যার কারণে ওই এয়ারপোর্টে হাজি ক্যাম্পে আশকোনা হাজি রেখে ওনারা ভেগে যায়। তখন স্বাভাবিক এখানে একটা আমার এজেন্টকে যখন মন্ত্রণালয় একটা ত্রিপক্ষীয় চুক্তি আছে সেখানে লিখে দিয়ে টাকা না পাইও যে আমরা সম্পূর্ণ টাকা বুঝিয়ে পেয়েছি, এটা একটা চিরাচরিত নিয়ম হয়ে আসছে। তো মন্ত্রণালয় তখন সেই সূত্র ধরে তখন এজেন্টকে চাপ প্রেসার প্রয়োগ করে যে আপনার হাজি আপনি বিষয় করছেন, আপনি পাঠাতে হবে। তো সে অনুযায়ী এভাবে হাজিদের এবং আমরা অ্যাসোসিয়েশন বা সরকার মন্ত্রণালয় সমন্বয় করে গত বছরে এই ঘটনা হয়েছে 350 হাজির মতো। আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মহোদয়, আমরা আমাদের এই যে অতিরিক্ত সচিব মহোদয় উনি এবং আমাদের সচিব মহোদয়, আমাদের সবাই সমন্বয়ে কিন্তু হাজিগুলো যেতে পারছে, কিন্তু এজেন্ট অনেক ক্ষতিগ্রস্ত। এইবারে
যেটা হাবের প্রস্তাব, এজেন্সির অ্যাকাউন্টের টাকা, আমরা এই জিনিসটা সরকারের গত 19 তারিখে ক্যাবিনেট এটা আইনের মাধ্যমে পাশ করা হয়ে গেছে। আমরা সরকারের সকল যারা এটাতে জড়িত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই জিনিসটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করব, যেহেতু আমার সম্মানিত সদস্যরা এটা অ্যাপ্রুভ করেছে এবং সব হজ এজেন্টের পকেটে যদি টাকা আসে, তার অ্যাকাউন্টে টাকা আসে, হাজী সাহেবেরা সরাসরি এজেন্সির অ্যাকাউন্টে তার প্যাকেজ অনুযায়ী সুযোগ সুবিধা অনুযায়ী, যেটা 3,03,440 টাকা সরকারের সর্বনিম্ন প্যাকেজ, এটা আমাদের জন্য সর্বনিম্ন প্যাকেজ। এর উপরে প্রত্যেকটা এজেন্টের আরো একটা প্যাকেজ বিভিন্ন সুযোগ সুবিধা সহকারে, এটা বিভিন্ন স্টার মানে হোটেল নিলে এটা 8-10 লাখ টাকা হইতে পারে, সেটা সামর্থ্য অনুযায়ী গ্রহণ করবে। সেটা 1-2-3% লোকের এবেল করে, কিন্তু 95% লোক কিন্তু আমাদের প্রত্যন্ত অঞ্চলে। আমি ওনাদেরকে অনুরোধ করব, আপনারা সরাসরি যে এজেন্ট, যে মধ্যস্বত্বভোগী লোক আপনার কাছে যাক, তাকে আপনি প্রশ্ন করবেন কোন এজেন্সির মাধ্যমে পাঠাবেন, সে এজেন্সির হজের প্যাকেজ গুলো আগে দেন, সে কি কি 2টা প্যাকেজ করেছে, কোন প্যাকেজটা কি সুযোগ সুবিধা, ওনার সামর্থ্যের ভিতরে যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা অনুযায়ী প্রত্যেকটা ব্রোশিয়ারে প্রত্যেকটা হজ এজেন্সির অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, অনলাইন ব্যাংকিং। আমরা এবারে ব্যাংকগুলোর সাথে চুক্তি করেছি যাদের অনলাইন ব্যাংকিং আছে, সেই ব্যাংকের মাধ্যমে উনি যদি দিনাজপুর থেকে টাকা ওই এজেন্সির অ্যাকাউন্টে পাঠায়, অনলাইনে কোনো খরচ আসবে না, চার্জ আসবে না। এটাই আমাদের সাথে ব্যাংকের সাথে চুক্তি হয়েছে। তাহলে আমরা হাত থেকে এগুলো মনিটরিং করতে পারবো, মন্ত্রণালয় মনিটরিং করবে। এবং 20 তারিখ যেটা সর্বশেষ ডেট, ওই 20 তারিখের ভিতরে সম্পূর্ণ প্যাকেজ মূল্যর টাকা হজ এজেন্সির অ্যাকাউন্টে আসতে হবে। 20 হতে 25 তারিখের ভিতরে হজ এজেন্সি ওই ব্যাংক সার্টিফিকেট কপি এবং হজের লিস্ট হাবকে মন্ত্রণালয়কে দেবে এবং হাবের অনুস্বাক্ষরে হাবের সুপারিশে এবারে কিন্তু ভিসা হবে। তো এই বিষয়টা যারা আমার সম্মানিত হজ এজেন্ট তারাও জানে, এটা ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত, আমার সম্মানিত হজ এজেন্টরা প্রস্তুত। আমি শুধু সম্মানিত হজ এজেন্টদেরকে অনুরোধ করব, সেটার উপলক্ষে এই যে স্বচ্ছতা জবাবদিহিতা আজকে আমাদের সবার মাঝে আসছে, এবং এই যে হজ ফেয়ার যেটা 2012 আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে 26, 27, 28 এপ্রিল, সেই অনুষ্ঠানটাতে ওনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ওনারা আসুক, এখানে ম্যাক্সিমাম আমার এজেন্ট পাবে, বিভিন্ন এজেন্টের এখানে সরকারেরও একটা স্টল থাকবে, সরকার হাব এবং এজেন্টের সমন্বয়ে সেখানে প্রত্যেকটা এজেন্টের সুযোগ সুবিধা বর্ণিত 2টি প্যাকেজ প্রত্যেকটার বসিয়া থাকবে, বাধ্যতামূলক। এটা এবারে গভর্নমেন্ট আইন করেছে, এটা আগেও ছিল, কিন্তু এবারে তো আমরা কঠিন ভাবে আমাদের সম্মানিত সদস্যদেরকে বলে দিয়েছি যে একটা গাইডলাইন দিয়েছি, এই গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা হজ এজেন্ট কর্মকাণ্ড তার আগাইতে হবে। ধন্যবাদ। আর একটু কথা, এখানে কি হাজিদেরও কোনো দোষ আছে কিনা? না, অবশ্যই এখানে আমি একটু বলি যে এর জন্য দায়ী কে, এই প্রশ্নটা আপনি করেন। আমি তো প্রথমত এবং শেষত এই কথাটাই বলবো যে সংশ্লিষ্ট হজ এজেন্ট এর জন্য দায়ী। আচ্ছা, কারণ আমাদের জাতীয় হজ নীতিতে এই যে আপনি যেটা বললেন মধ্যস্বত্বভোগী বা তথাকথিত মুআল্লেম, এদের অস্তিত্বকে স্বীকার করা হয়নি। এই যে হাবের সভাপতি মহোদয় যে কথাটা বললেন, আমি একমত যে হাজি জোগাড় করার জন্য প্রত্যন্ত অঞ্চলে মাদ্রাসা শিক্ষক, স্কুলের টিচার, মসজিদের ইমাম ওনারা কাজ করেন, ওনাদের পক্ষে কাজ করুক, কোন আপত্তি নেই। কিন্তু তারা হজ এজেন্টের ভূমিকা পালন করে আর হজ এজেন্টরা তাদের কাছে জিম্মি হয়ে যায়। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্যই কিন্তু এই পদ্ধতি আমরা এবার অনুসরণ করব, যে পুরো টাকা এজেন্টের অ্যাকাউন্টে জমা দিতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। কোনো টাকা ওই মুআল্লেম, মসজিদের ইমাম সাহেব তার হাতে থাকবে না। আপনি অবাক হয়ে যাবেন, অনেক শিক্ষিত উচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত ব্যক্তিও তার এজেন্টের নাম বলতে পারে না। হজ ক্যাম্পে ফেলে রেখে যখন ওই তথাকথিত মুআল্লেম বা মধ্যস্বত্বভোগী, আপনি দালাল শব্দটা ব্যাখ্যা দিয়েছেন তো আমি এটা উচ্চারণ করতে যাই না, সে যখন গা ঢাকা দেয়, যখন জিজ্ঞেস করি কোন এজেন্টের মাধ্যমে আপনি হজে যাচ্ছেন, বলে যে মুআল্লেম অমুকের অধীনে, এজেন্টের নামও জানে না। যে কারণে বলেছি যে এজেন্ট এবং হাজির মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি, যার একটি কপি হাজির কাছে থাকবে, একটি থাকবে হলো আপনার এজেন্টের কাছে, আর একটি হজ অফিসে থাকবে। সেটা দেখে তাকে কি অফার করা হয়েছে, কি সেবা দিবে, দেখে শুনে বুঝে পড়ে এটাকে স্বাক্ষর করার জন্য আমি হজ যাত্রীদেরকে অনুরোধ করছি। আর 26, 27, 28 যে হজ মেলা হবে, হজ ফেয়ার হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সেখানে এসে যাবতীয় ইনফরমেশন
ইট ইজ ভেরি মাচ ওপেন, সবাই এখানে জিজ্ঞেস করতে পারবেন। সরকারের প্রতিনিধিত্ব থাকবে, হজ অফিস থাকবে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থাকবে, ওনাদের তত্ত্বাবধানেই তো হচ্ছে, ওনারাই এটা আয়োজন করছেন। ওনাদেরকে সাধুবাদ দিচ্ছি যে পরপর 3 বছর এটা আয়োজন করছেন। এতে কিন্তু হাজিদের সচেতনতা, যেটা অ্যাওয়ারনেস, এটা বৃদ্ধি করার জন্য যে কেউ এসে যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারেন, টেলিফোনে জিজ্ঞেস করতে পারেন। এখন তো ওপেন সবকিছু, ইনফরমেশনের জন্য একটা ইনফরমেশন ডেস্ক হজ অফিসে কাজ করছে। তা আপনারা হজ ফেয়ারে আসুন, আপনারা দেখুন, জেনে শুনে আপনার প্যাকেজ যেটা আপনার পছন্দ হয়, যে এজেন্টকে পছন্দ হয়, সেটা আপনারা বেছে নেন। আর যে সকল এজেন্ট অতীতে দেশের এবং সরকারের ভাবমূর্তিতে কলঙ্ক কালিমা লেপন করার জন্য অপচেষ্টায় লিপ্ত ছিলেন, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি তাদের ব্যাপারে আলাদাই আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। তারা হজ অপারেশনে থাকলেও কোনো না কোনো ভাবে থাকলেও যাতে হজ যাত্রীরা সাবধান হতে পারেন, এটা আমরা করব। এটা অগণতান্ত্রিক পদ্ধতি হলে পরেও হজ ম্যানেজমেন্টকে সুষ্ঠু করার জন্য এটা আমাদেরকে করতেই হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। এ পর্যায়ে আমি ওই বিষয়টা একটু বলি যে আসলে এজেন্টরা এখানে আপনি যে প্রশ্ন করছেন যে এটা দায়ী কারা, যে সম্মানিত হজযাত্রী হজে যাবে, আজকে আমাদের সম্মানিত অতিরিক্ত সচিব উনি বলল, এবং পেপার পত্রিকা আমরা দিচ্ছি অলরেডি সতর্কীকরণ, জনসচেতনতা মন্ত্রণালয় থেকেও দেওয়া স্টার্ট হয়ে গেছে। তো আমাদের সম্মানিত হজযাত্রীরা ওনারা সচেতন হয়ে, আমাদের এখন গভর্নমেন্টের নীতিমালা যেটা পাশ হয়েছে সেটা হলো হজ এজেন্সির অ্যাকাউন্টে টাকা আসতে হবে ওই তারিখের ভিতরে সম্পূর্ণ টাকা। তো এখন যদি সলিমউদ্দিন কলিমউদ্দিনের নিকট আপনি টাকাটা দেন, হজে যেতে না পারেন, তো এটা আমাদের করার কিছু থাকবে না। আর এটা আমরা কাউকে প্রশ্রয় দিচ্ছি না। আমাদের কত হলো যার মাধ্যমে আসেন, আপনি একজন হজ এজেন্সির অ্যাকাউন্টে টাকা দেন, তার প্যাকেজ সুযোগ সুবিধা অনুযায়ী চুক্তিবদ্ধ হয়ে। আর একটা বিষয় আছে যে গ্রামে গঞ্জে যথেষ্ট লোক এখনো হজ করতে যাচ্ছেন, কিন্তু এই যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, এটা ঠিক আছে, এজন্য আপনারা কাজ করছেন, এজন্য আপনাদেরকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। কিন্তু ওনাদের কাছে যাতে এই সঠিক মেসেজটা পৌঁছতে পারে, এটার জন্য আমার একটা প্রস্তাব আছে। আমার এই প্রস্তাবটা হলো, আমাদের অতিরিক্ত সচিব জনাব বুজলক বিশ্বাস, উনি হজ ম্যানেজমেন্টে আসলে আমাদের সব বিষয়ে উনি হজ ব্যবস্থাপনার জন্য যে নিবেদিত প্রাণ, উনার ব্যবস্থাপনা, উনার সহযোগিতা, উনার আন্তরিকতা, উনার ভালোবাসা কিন্তু হজ ব্যবস্থাপনা দিন দিন উন্নতি হচ্ছে। আমি ওনার কাছে অনুরোধ করব, যেহেতু সরকারি একটা কতগুলো সংস্থা আছে, যেমন আপনার এই যে একটা স্থানীয় সরকার পর্যায়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে আরম্ভ করে ইসলামী ফাউন্ডেশন আছে, আপনার ওই যে ইয়ানু সাহেবেরা আছে, উপজেলা চেয়ারম্যানেরা আছে, যদি উনারা সরকারি পদক্ষেপ নেয়, সরকারিভাবে ডিসি সাহেবদেরকে, এসপি সাহেবদেরকে একটা যদি উনারা হজ এজেন্সির তালিকা, সাথে সাথে হজের যে নিয়ম নীতিগুলো যেবার নতুন হলো, এগুলা প্রত্যেকটা গ্রামে গঞ্জে পৌঁছানোর জন্য যে সুযোগ আছে উনাদের হাতে আছে। আমি এই সুযোগটা ব্যবহার করে প্রত্যেকটা গ্রামে গঞ্জে আরো সচেতনতা বৃদ্ধির জন্য আমি উনার কাছে প্রস্তাব করছি। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমি আপনাকে আশ্বস্ত করছি যে ইতিমধ্যেই লিখিতভাবে চিঠিপত্রাদি দেওয়া হয়েছে, প্যাকেজ ঘোষণা করা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনকে মোটিভেশনাল অ্যাক্টিভিটি শুরু করতে বলা হয়েছে। সচিব মহোদয় এবং আমরা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ একটা টিম বৃহত্তর সিলেট জেলায় অ্যাওয়ারনেস এর জন্য আমরা ক্যাম্পেইন করে এসেছি, রংপুরে করেছি। ইনশাআল্লাহ যতগুলো গ্রেটার ডিস্ট্রিক্ট আছে সবগুলোতে এই ক্যাম্পেইন চলবে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করার জন্য। ইচ্ছা সরকারি বেসরকারি আরো সুন্দর হবে, আল্লাহ পাক কবুল করুন। এ পর্যায়ে আমরা আসব যে আমাদের সম্মানিত আরো একজন মেহমান, যিনি E3-র সম্মানিত পরিচালক জনাব রেজাউল করিম। আপনার কাছ থেকে জানতে চাবো যে E3 এবং হাব যৌথভাবে মেলার আয়োজন করেছে, সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা 2008 সাল থেকে প্রথম হজ ও উমরা মেলা হাবের সহযোগিতা শুরু করি। এই ক্ষেত্রে হাবের একনিষ্ঠ সহযোগিতার কারণে আজকে আমরা এই মেলাটা করতে পারতেছি। হাব এবার নিয়ে আমরা পঞ্চমবারের মতো এই মেলাটা আয়োজন করতে যাচ্ছি। তো হাবের সহযোগিতার কারণে আগামী 26, 27 এবং 28 এপ্রিল 2012 বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই হজ ও উমরা ফেয়ার 2012 অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকা শহরে, এই কর্মব্যস্ত ঢাকা শহরে যানজটের কারণে সকল এজেন্সির কাছে সব সম্মানিত হজযাত্রী উপস্থিত হতে পারেন না। একই ছাদের নিচে এতগুলো এজেন্সি, প্রায় 302 জনের মতো এজেন্সি, 402 জনের মতো এজেন্সি এই মেলায় পার্টিসিপেট করবেন। সরাসরি তাদের প্যাকেজগুলো, প্রস্তাবনাগুলো উপস্থাপন করবে সম্মানিত হাজিদের সামনে। এখানে ব্যাংকের স্টল থাকবে, স্যার যেটা বললেন সরকারের মন্ত্রণালয়েরও স্টল থাকবে, মিডিয়ার স্টল থাকবে। এটিএন বাংলা আমাদের মিডিয়া পার্টনার, এটিএন বাংলা সরাসরি এখানে ইয়েও থাকবে, সম্প্রচারও থাকবে। তো সব দিক থেকে এই মেলাটা আশা করি আমরা এবার খুব সফল হব ইনশাআল্লাহ। যে কোনো ইনফরমেশন এই মেলা থেকে পেতে পারেন, যে কোনো ইনফরমেশন, ব্ল্যাক লিস্টেড এজেন্ট কারা কারা এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো। প্যাকেজ উনি দেখে নিতে পারবেন এবং কোন এজেন্ট সম্পর্কে কোন রকম যদি সন্দেহ থাকে, ডাউট থাকে, আমাদের ওইখানে প্রতিনিধি থাকবে, আমাদের স্টল থাকবে, সেখানে গিয়ে যদি জিজ্ঞেস করে আমাদের আইটি সার্ভিসের লোকজনরা থাকবে, তাদের অতীত ইতিহাস আমলনামাগুলো আমরা দেখিয়ে দিতে পারবো। হজ ব্যবস্থাপনাকে যে সুন্দর আমরা করতে চাচ্ছি, যেহেতু এটি শুধু দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীর আন্তর্জাতিক একটা ইস্যু। কিন্তু আপনি যদি বিগত 3টি হজ খুব কাছে থেকে দেখে থাকেন, সরকারি বেসরকারি উভয় ব্যবস্থাপনায় কিন্তু যথেষ্ট উন্নত হয়েছে। এই যে আমরা এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যেটা রূপকল্প ডিজিটাল বাংলাদেশ, রূপকল্পের একটি অনুষঙ্গ, পুরো হজ ব্যবস্থাপনাকে কিন্তু আমরা ডিজিটাইজড করেছি। আপনি যে কোনো সময় আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, হাবের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, যে কোনো তথ্যের জন্য আপনি ওপেন। আপনি আমাকে মেইল করতে পারেন, মেইলের জবাব দিয়ে আপনি কি জানতে চাচ্ছেন সেটা আমরা জানিয়ে দিতে পারি। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ। সুধী দর্শক, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।